নমস্কার, রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। সকাল 8:10 ব্যান্ডেল কাটোয়া লোকাল করে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে নবদ্বীপ অবধি যাব। তাহলে চলুন শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখতে। নির্ধারিত সময় 8:10 আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন থেকে রওনা হলো। বর্ষাকালের কালো মেঘ আর বাহিরের সবুজ প্রকৃতি যাত্রাটিকে আরও মনোরম করে তুলেছিল। কাটোয়া লাইনে ট্রেনে যারা যাত্রা করেছেন তারা নিশ্চয়ই জানেন, যাত্রাপথে ট্রেনের কামরাতে ওঠে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, ডালপুরি, কাঁচাগোল্লা থেকে সুস্বাদু রসগোল্লা, আরও অনেক খাবার। চাইলে আপনারাও পেয়ে যেতে পারেন সিটে বসেই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধামে। এবার নামার পালা। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ধামে শুধু ভারতীয়রাই নয়, বিদেশি ভক্ত সমাগমে পরিপূর্ণ থাকে সারা বছর। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। আমরা যাচ্ছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। চলুন আমাদের সাথে সাথে আপনারাও নবদ্বীপ ধামে। ওভারব্রিজ থেকে নবদ্বীপ ধাম স্টেশনের দৃশ্যটি ভারী সুন্দর লাগছিল। নবদ্বীপ ধামের বাইরে বেরোচ্ছি, এবার একটি টোটো করতে হবে, পরে আমাদের দর্শন শুরু হবে। আমরা টোটো করে নিলাম এবং এই টোটোতে আমাদের ভাড়া নিচ্ছে 300 টাকা। চলুন আমাদের সাথে সাথে আপনারাও। নবদ্বীপ ধামে বেড়াতে এলে সবাই চেষ্টা করবেন টোটো বা রিক্সা নিতে, কারণ এতটাই ঘিঞ্জি গলি আপনাদের যেতে অসুবিধা হবে। তাই বেটার হবে আপনারা যদি একটা টোটো ভাড়া করে নিয়ে নেন। আমরা প্রথমেই যাচ্ছি পোড়ামাতলায়। হ্যাঁ, মা ভবতারিণীর মন্দির আছে। চলুন, ভীষণ জাগ্রত এই মা এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে পুজো করেছিলেন। চলুন সেই মহাতীর্থে যাই। দাদা, তোমার নাম কি গো? রবি বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি নাকি? আচ্ছা, আমরা এসে গেছি পোড়ামাতলায়। চলুন আমাদের সাথে সাথে আপনারাও। চলুন যাওয়া যাক পোড়ামাতলায়। পোড়ামাতলায় এসে দর্শন করলাম নবদ্বীপের অন্যতম প্রাচীন এবং জাগ্রত মন্দির, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার মা শচীদেবী এখানেই ষষ্ঠী পুজো করেছিলেন তার জন্মের পরে। মন্দিরের সামনেই রয়েছে একাধিক মালা ও ডালার দোকান। আমরা এখান থেকে পুজোর মালা নিচ্ছি। এখানে অনেকগুলো দোকান রয়েছে। পোড়ামাতলা সম্বন্ধে আপনার যে ইতিহাস জানা আছে একটু বলুন, কেন পোড়ামা নাম হয়েছে? আমি বংশপরাক্রম অনুসারে যেটা শুনে আসছি, আমরা এখানকার আদি দোকানদার এবং এই দোকান ফুলমালা মায়ের সামনে প্রায় 200 বছরে পুরোপুরি করে আসছি। তাদের মুখ থেকে যেটুকুনি শুনেছি, পোড়ামা হচ্ছে পড়ুয়াদের মা, বিদ্যার আরাধনা দেবী, বাঘ দেবী নীল সরস্বতী। এখানে এমনকি মহাপ্রভু পর্যন্ত রেগুলার প্রণাম করে বিদ্যা আরম্ভ করতেন। তারা বলতো পড়ুয়া। এটা টোলও ছিল, পড়ুয়াদের মা থেকে পোড়ামা কথাটা বিদল। এই গাছটা দেখছেন, এইটাই পোড়ামা বলে পূজিত। মহাপ্রভুর জন্মেরও আগে এই গাছ। যাওয়ার সঙ্গে কি পোড়ামা কথাটা না না, মা কখনো পড়ে না। আগেই তো বলা পড়ুয়াদের মা, পড়ুয়াদের মা থেকে পোড়ামা কথা আসছে, বিদ্যা আরাধনা দেবী, পড়ুয়া দিকের মা। যারা পোড়ামাতলার সামনে দাঁড়িয়ে আছেন, একটি প্রাচীন বটগাছের কোটরের মধ্যে অবস্থান করছেন পোড়ামা। পুরোহিত মশাই আমাদের পুজোর মালা এবং ডালা মাকে নিবেদন করে পুজো করে দিলেন। দিনটা শুরু হলো
পোড়ামায়ের পুজো দিয়ে। পোড়ামা দর্শন করার পরে আমরা তার পাশে এলাম মা ভবতারিণীর মন্দিরে। বটগাছের ঝুড়ি যেন তার বাহুবন্ধনে আগলে রেখেছে মা ভবতারিণীর এই প্রাচীন মন্দিরটিকে। অপার বিস্ময়ে দেখছিলাম এই অতি সুন্দর পরিবেশে রক্ষিত মায়ের মন্দির। ভিতরে প্রবেশ নিষেধ থাকায় বাহিরে থেকেই প্রণাম জানালাম মা ভবতারিণীকে। প্রাচীনত্ব এই মন্দিরের সৌন্দর্য। পোড়ামা এবং মা ভবতারিণীকে পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি শিব মন্দিরে। পোড়ামায়ের ডান দিকেই রয়েছে বাবা ভবতারণ শিব মন্দির। বাবা ভবতারণ শিব মন্দিরে প্রবেশ করেই দেখতে পেলাম সুবিশাল একটি শিবলিঙ্গ, যেখানে ভক্তের দল পুজো করতে ব্যস্ত। শিবলিঙ্গটির উচ্চতা একটি মানুষের থেকে অনেকটাই উঁচু। নবদ্বীপবাসী এই মন্দিরগুলিতে পুজো দিয়ে শুরু করে তাদের যে কোনো শুভ অনুষ্ঠান। আমরাও প্রণাম জানিয়ে আশীর্বাদ চাইলাম বাবা ভবতারণের কাছে। দর্শন করলাম মা ভবতারিণী, মা পোড়ামা এবং শিব ঠাকুরকে। কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এবার যাচ্ছি নিমাইয়ের জন্মস্থানে, হ্যাঁ প্রাচীন মায়াপুরে। চলুন যা যাক। এটা কি মন্দির গো? এটাই জন্মভিটে? আমরা এটাতেই যাব। আকাশে বর্ষার কালো মেঘ, আর আমরা দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটার প্রবেশদ্বারের সামনে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছি, ভেতরে যাচ্ছি। এই প্রবেশদ্বার, এটাকে প্রাচীন মায়াপুরও বলা হয়। আসুন আপনারাও আমাদের সাথে শ্রী নিমাইয়ের জন্মস্থানে। এই জায়গাটিকে প্রাচীন মায়াপুরও বলে। চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে এই সুন্দর জায়গাটিতে। চলুন যা যাক। জন্মভূমি, হ্যাঁ শ্রী চৈতন্যদেবের জন্মভূমি। নির্দিষ্ট জায়গায় জুতো রেখে প্রবেশ করলাম আমরা ভেতরে। এই সেই স্থান যেখানে শ্রী নিমাই অর্থাৎ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। শচীমাতার কোলে ছোট্ট শিশু নিমায়ের রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা রয়েছি সেই বিখ্যাত মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্মভিটাতে। এত সুন্দর পরিবেশটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। অসম্ভব সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। হ্যাঁ, আপনারা যে জায়গাটা দেখছেন সেটাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কক্ষে জন্মগ্রহণ করেছিলেন তার পাশেই রয়েছে মন্দির সংলগ্ন পঞ্চবটী উদ্যান, এবং বিরাজ করছেন এখানে সিদ্ধিদাতা গণেশজি এবং দেবাদিদেব মহাদেব। পাখির ডাকে মুখরিত এই পঞ্চবটী উদ্যান মনে এনে দেয় শান্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে একবার আসুন, আশা করি ভালো লাগবে। গেট থেকে ঢুকেই আমাদের ডান হাতে পড়বে নাট মন্দির, যেখানে বিরাজ করছেন রাধা কৃষ্ণ। এইখানে নাম সংকীর্তনও অনুষ্ঠিত হয়। 80 টাকা মূল্যে আমরা
এখানেই পেয়ে গেলাম মহাপ্রসাদ। আমরা এই জন্মস্থানে মহাপ্রসাদও পেলাম। এখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, 80 টাকা করে দাম নিচ্ছে। আর ভোগ 1টা থেকে দেয়। আপনারা যদি আসেন বা ভোগ গ্রহণ করেন, এখানে 1টার সময় ভোগ দেয়, তার কুপন আগে থেকে নিয়ে নিতে হয়। এই স্থানেই যে শশীমাতার কোলে মহাপ্রভুকে আমরা দেখলাম, সেখানেই উনি জন্মগ্রহণ করেছেন, ওই ঘরেই আবির্ভূত হয়েছিলেন। আরেকটি মত অনুসারে উনি ইস্কন মন্দির নদিয়াতে সেখানে আবির্ভূত হয়েছেন, কিন্তু এখানে যারা রয়েছেন তারা এই মতটি মানেন না এবং ওনাদের বিশ্বাস এই ঘরটিতেই মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান প্রাচীন মায়াপুর থেকে আমরা বেরিয়ে আসছি। শ্রী চৈতন্যদেবের ভিটের সামনেই আমরা দেখা পেয়ে গেলাম রথের। হ্যাঁ, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমায়ের জন্মস্থানে যেখানে তিনি আবির্ভূত হয়েছেন সেইখানে যে রথটি রয়েছে সেই রথের সামনে দাঁড়িয়ে আছি। রথযাত্রার মধ্যে আসাতে এটা আমাদের বাড়তি পাওনা। আমরা এখানকার রথটাও দেখতে পাচ্ছি। আমরা এখন 60 ফুট লম্বা মহাপ্রভু তার মূর্তি যেখানে নরহরিধাম সেখানে যাচ্ছি। আমরা এসে পৌঁছলাম নরহরিধামে। গেটে জনপ্রতি 10 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করলাম নরহরিধামের ভিতরে। হ্যাঁ, এই নরহরিধামেই আমরা দেখতে পাবো পৃথিবীর সবচেয়ে উঁচু 60 ফুট উচ্চতার শ্রী গৌরাঙ্গ দেবের মূর্তি। এই মূর্তিটির কাছে পৌঁছাতে হলে আমাদের যেতে হবে একটি সুন্দর গুহাপথ ধরে। অন্ধকার গুহাপথে নানা রকম রঙিন আলোয় গুহার ভিতরের রাস্তাটি আরও উপভোগ্য করে তুলেছিল। চলুন একসাথে এগিয়ে চলি গুহাপথে। একটা গুহা ফিলিংস হচ্ছে। এই গুহার মধ্যে দিয়ে আমরা 60 ফুট লম্বা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তির দিকে এগিয়ে চলছি। বেরোনোর পর সামনে দিনের আলো জানান দিচ্ছিল যে গুহাপথটি শেষ হচ্ছে। গুহার বাহিরে এসে আমরা পৌঁছলাম একটি ভীষণ সুন্দর উদ্যানে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সব থেকে বড় গৌরাঙ্গ দেবের মূর্তির সামনে। 60 ফুট উচ্চতায় এই মূর্তিটি রয়েছে। আমরা এগিয়ে এসে যেখানে পৌঁছলাম সেখানে রয়েছে মডেল দ্বারা নির্মিত শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ এবং গোপিনীগণের রাসলীলা করার অপূর্ব ঘটনা। এ যেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ প্রেম মন্দিরের আর এক রূপ। এই সুন্দর উদ্যানে আপনারাও হারিয়ে যাবেন ভক্তিতে। ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো। শ্রী চৈতন্যদেবের জন্মকাহিনী এবং বিভিন্ন ঘটনার সঙ্গে রাধাকৃষ্ণ তারা তো রয়েছেনই। খুব সুন্দর সময়টা কেটে যাচ্ছে। ঝর্ণা এবং বিভিন্ন রঙিন ফুলের গাছে সাজানো এই উদ্যানটি পার করে আমরা চলে এলাম মিউজিয়ামে ঢোকার দরজার সম্মুখে। মিউজিয়ামে ঢুকেই দেখতে পেলাম শঙ্খ, চক্র, গদা, পদ্ম সমৃদ্ধ শ্রী নারায়ণকে। ক্ষীরসাগরে অনন্ত শয্যায় তারপরে শায়িত নারায়ণ লক্ষ্মীকে দেখতে পেলাম। এরপরে পরপর বিভিন্ন মডেলের মাধ্যমে আমরা মহাভারত, রামায়ণ এবং পুরাণের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে এগিয়ে চললাম মিউজিয়ামের মধ্যে দিয়ে। ভালোই কাটছিল সময়টা। কিছুক্ষণ পরে দেখতে পেলাম শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং অন্যান্য সখীদের দ্বারা নির্মিত রাসলীলার মডেল। উল্টো দিকেই রয়েছে গোপাল
দোলনায় ঝোলা অবস্থায় একটি সুন্দর মডেল। আমরা এই মডেলগুলো দেখে বেরিয়ে চলে এলাম মিউজিয়ামের বাইরে। মিউজিয়ামের বাইরে এসে প্রথমে নজর পড়ল 60 ফুট লম্বা বিরাট বড় সুবিশাল গৌরাঙ্গদেবের মূর্তি। মূর্তিটি এতটাই বড় যে মূর্তির নিচে কোনো মানুষ দাঁড়ালে অতি ক্ষুদ্র বোধ হচ্ছিল। এরপরে কালীয় দমন থেকে শুরু করে আরও বিভিন্ন নানাবিধ ঘটনায় সাজানো উদ্যানটি পার করে চলে এলাম। নরহরিধাম পার দেখে এলাম। নরহরিধামে 60 ফুট গৌরাঙ্গদেবের মূর্তি দেখে এলাম। আমরা এখন যাচ্ছি রাধারানী মন্দির, যেটা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। অত্যন্ত সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকটা ফিলিংস হচ্ছে বেনারসের মতো, বেনারসের সরু গলির মতো, কিন্তু বেনারস অন্যরকম একটু। তবে সেই আধ্যাত্মিক ভাবধারা এখানেও রয়েছে। আমরা এসে দাঁড়ালাম একটি অতি সুন্দর প্রবেশদ্বারের সামনে। হ্যাঁ, এটাই শ্রী রাধারানী মনোবাসনা মন্দির। রাধারানী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরের ভেতরে গুপ্ত বৃন্দাবনও আছে। চলুন আপনাদেরকে নিয়ে আমরা দর্শন করছি রাধারানী মন্দির এবং গুপ্ত বৃন্দাবন। আমরা রয়েছি নবদ্বীপে, আর আপনারা দেখছেন রঞ্জনাস গ্যালারি। শ্রী রাধারানী মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে এসে আমরা পৌঁছালাম শ্রী রাধারানী মন্দিরের সামনে। ভীষণ সুন্দর এই মন্দিরের ভেতরে অবস্থান করছেন শ্রী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন। অতীব সুন্দর এই রাধারানী মন্দির। দেখুন ভেতরে শ্রী রাধারানীকে। এসে পৌঁছালাম শ্রী রাধারানী মন্দিরে। রাধারানী মন্দিরের নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন। আমরা তার টিকিট করতে যাচ্ছি। গুপ্ত বৃন্দাবনের টিকিট জনপ্রতি 10 টাকা। কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এগিয়ে যাব গুপ্ত বৃন্দাবন দেখতে। হ্যাঁ, এই গুপ্ত বৃন্দাবনে দেখানো হবে বিভিন্ন ধরনের পৌরাণিক ঘটনা, যেখানে কৃষ্ণকালী, রামলীলা, নিমাই সন্ন্যাসীর বৃত্তান্তও থাকবে। এই গুপ্ত বৃন্দাবন প্রকৃতপক্ষে এই মন্দিরটির নিচে অবস্থিত। গুপ্ত বৃন্দাবন মাটির তলায়। এই বৃন্দাবনের নিচে, মন্দিরের নিচের অংশে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে বিভিন্ন মডেল এবং রঙিন আলোর সহযোগে পৌরাণিক সমস্ত ঘটনা দেখানো হয়েছে। এখানে যেরকম শ্রী রামচন্দ্রের পায়ের ছোঁয়ায় কাঠের নৌকো সোনার নৌকাতে পরিণত হওয়া দেখানো রয়েছে, সেরকমই রয়েছে রামায়ণের যুদ্ধে লক্ষ্মণের শক্তিশালে আহত হওয়ার ঘটনাটি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরে শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে যমুনা পার হচ্ছেন, সেটাও দেখানো রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন পিতামহ ভীষ্মের সরসজ্জায় সজ্জার ঘটনাটি। রাধারানী মন্দির দেখে এবার আমরা যাচ্ছি সমাজবাড়ি। আমরা এসে পৌঁছালাম সমাজবাড়ি আশ্রমে। হ্যাঁ, ভীষণ সুন্দর এই সমাজবাড়ি আশ্রম। এর গঠনশৈলী এবং ভাস্কর্য অতি সুন্দর। সমাজবাড়ি আশ্রমে মন্দিরে আমরা ঢুকছি। সমাজবাড়ি আশ্রমে এসে প্রথমেই মন কেড়ে নিল শ্রী রাধিকা এবং ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামলীলা। এই নবদ্বীপ ধামে সব জায়গাতেই গৌরনীতাই আর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এরপরে যে ঘরে গেলাম সেখানে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। ইনাকে দর্শন করার কিছুক্ষণের মধ্যেই মন্দিরে শুরু হয়ে গেল আরতি। সমাজবাড়ি আশ্রমের শেষ প্রান্তে যে মন্দির রয়েছে সেখানে বিরাজ করছে নৃসিংহ অবতার, যিনি ভগবান বিষ্ণুর আর এক অবতার। আমরা সমাজবাড়িতে রয়েছি। এখন নৃসিংহদেবের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আসছি। এত সুন্দর প্রাঙ্গণ। আমরা ঠিক করেছিলাম আজকে দুপুরবেলা মহাপ্রসাদ গ্রহণ করব এই সমাজবাড়ি আশ্রমে। সেই কারণে প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহ করতে এলাম সমাজবাড়ি আশ্রমের কাউন্টারে। কুপনের মূল্য জনপ্রতি 80 টাকা।
আমরা ভোগের টিকিট নিলাম 80 টাকা করে পার পারসন, দুজনে নিল 160 টাকা। তো চলুন আমরা ভোগের প্রসাদ খাবো। মহাপ্রসাদ খাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। সময় হয়ে গেছে 1টা, খুললেই আমরা ভেতরে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করব। সমাজ থেকে আমরা মহাপ্রসাদ গ্রহণ করতে দুপুরে এসেছি। ঠিক 1টায় দরজা খুললো মহাপ্রসাদ গ্রহণ, সবাই এখন ঢুকছে। একটি সুবিশাল ডাইনিং রুম, সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম মহাপ্রসাদ গ্রহণের জন্য। কয়েকশো লোকের সাথে মহাপ্রসাদ গ্রহণ করা, এটা ছিল সত্যিই একটা বড় ভাগ্যের ব্যাপার। বড় বড় ট্রলিতে পাত্র বসিয়ে ওনারা পরিবেশন করে যাচ্ছিলেন সবার পাত্রে গরম ভাত। কিছুক্ষণের মধ্যেই তার সাথে এলো পাঁচমিশালি একটা তরকারি এবং তার সঙ্গে সঙ্গে ডাল। আমরা শুরু করলাম আমাদের মহাপ্রসাদ গ্রহণ। মহাপ্রসাদে ভাত দিয়ে গেল, এরপরে ডাল এবং অন্যান্য প্রসাদ নিয়ে আসছেন। আমাদের পাত ফাঁকা হতেই ওনারা বারবার এসে দিয়ে যাচ্ছিলেন গরম ভাত, তরকারি এবং ডাল, প্রত্যেকের প্রয়োজন মতো। এই মহাপ্রসাদের স্বাদ ছিল অমৃতসম। সকাল থেকে ঘুরে আমরাও ছিলাম যথেষ্ট ক্ষুধার্ত এবং ভীষণ তৃপ্তি ভরে আমরা গ্রহণ করলাম মহাপ্রসাদ। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। ভাত, ডাল, একটা তরকারি আর একটা পাঁচমিশালি তরকারি। নবদ্বীপ ধামে এসে মহাপ্রসাদ গ্রহণ করব, মনের এই ইচ্ছা আজকে সম্পূর্ণ হলো। এটা সমাজবাড়ির গোশালা, দেখুন গোমাতারা এখানে রয়েছেন। কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনারাও চলে আসুন, একদিনের ট্যুর এই নবদ্বীপ যাত্রা এবং নবদ্বীপ ধাম পরিক্রমা। আপনাদের খুব ভালো লাগবে, এটুকু আমরাও বলতে পারি। এবং ভক্তির একটা ভাবধারা এখানে চারপাশে রয়েছে। সমাজবাড়ি দেখে আমরা বেরোচ্ছি। আমরা এখন সোনার গৌরাঙ্গ দেখতে যাচ্ছি। যে ভবনটিতে সোনার গৌরাঙ্গ রয়েছেন, আমরা তার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে পরপর 2-3টে মন্দির রয়েছে, সবকটাই দর্শন করব। সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ মন্দিরে সোনার গৌরাঙ্গকে দর্শন করতে আমাদের যেতে হবে দোতলায়। একতলাতে 10 টাকার টিকিট কেটে আমরা সিঁড়ি দিয়ে উঠে চললাম দোতলায়, যেখানে রয়েছে সোনার গৌরাঙ্গ। ভীষণ সুন্দরভাবে সাজানো একটি আভিজাত্যপূর্ণ বহু পুরনো গৃহ, যার ভেতরে অধিষ্ঠান করছেন সোনার গৌরাঙ্গ। এই সেই সোনার গৌরাঙ্গের মন্দির। আমরা সোনার গৌরাঙ্গকে দর্শন করছি, সঙ্গে দর্শন করছেন আপনারাও। এই সোনার গৌরাঙ্গের মন্দিরটি নবদ্বীপ ধামের অন্যতম সুবিদিত মন্দির এবং রূপোর সিংহাসনের ওপর অধিষ্ঠান করছেন সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গকে দর্শন করে এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পালা। এবার আমরা চলেছি শিবা সঙ্গম, যেখানে শ্রী চৈতন্যদেবের চরণ আছে। এইমাত্র সোনার গৌরাঙ্গ দেখে আমরা বেরোলাম। আমরা রয়েছি নবদ্বীপ পরিক্রমায়, সঙ্গে রয়েছেন আপনারা দেখছেন রঞ্জনাস গ্যালারি। সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম শিবা সঙ্গম মন্দিরের প্রবেশদ্বারে। আমরা এসেছি শিবা সঙ্গমে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের ছাপ আছে। সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা কালনাতে বিবাহ হয়েছিল। নিত্যানন্দ প্রভু বিবাহ দিয়েছিল কালনাতে। সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা দিকে দর্শন দিয়েছেন মহাপ্রভুর 10 অবতার। মহাপ্রভু যে 10টি রূপে শ্রীবাসঙ্গনে 10 অবতারে দর্শন দিয়েছিলেন, সবার উপরে সেই 10 অবতার। আর ওই মাঝখানে চেয়ারে মহাপ্রভু বসে বিষ্ণু ঘটে
নিজের স্বরূপ প্রকাশ দেখিয়ে রাসলীলা দর্শন করাচ্ছে। এটা হচ্ছে সেই রাসলীলা। আর এইদিকে দর্শন দিয়েছেন পঞ্চতত্ত্বের সাথে মহাপ্রভুর নগর হরিনাম পরিক্রমা সংকীর্তন। এখান থেকেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনাম সংকীর্তনের প্রচার হয়। আর এইখানেই মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের মৃত পুত্রকে বাঁচিয়ে কথা বলিয়েছিলেন ওই চরণ স্পর্শ করে। যে কাচের বাস্ক, তার ভিতরে যে চরণ, ওই চরণ। আমরা রয়েছি শিবা সঙ্গম, শিবা সঙ্গম মন্দিরে। এই শিবা সঙ্গমে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের ছাপ রয়েছে। বাক্সের মধ্যে, কাঁচের বাক্সে ছাপটি রয়েছে। এবার আমরা যাব জগাইমাধাই মন্দিরে। আমরা এখন এসছি একটি অত্যন্ত ঐতিহাসিক স্থানে, জগাইমাধাই মন্দির। একটু বলে নিই, এখানে ঢোকার সময় যেটা জানতে পারলাম প্রবেশের সময়, জগাইমাধাই সেই সুবিদিত দুইজন ভক্ত, তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনামে দীক্ষিত করেছিলেন ঠিক এই স্থানে। এই স্থানে ওনার কাছে দীক্ষিত হয়ে ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এখন আমরা যাব ধামেশ্বর মহাপ্রভুর বাড়ি। নবদ্বীপের লাল দই, অঙ্কিতা দই ঘর, ওখান থেকে আমাদের নবদ্বীপের লাল দই নেওয়া হলো। 250 টাকা কেজি নিলেন দাদা। আমরা এসেছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দিরে। মন্দিরের বাইরের নীল বোর্ডে লেখা রয়েছে মন্দিরের নামটি। এই ধামেশ্বর মন্দিরেই বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে উনি চরণ রেখে গেছিলেন পাদুকা। ধামেশ্বর মন্দিরের গেটে আমরা নির্ধারিত মূল্যের টিকিট কেটে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর এবং সাজানো গোছানো। দেয়ালে দেয়ালে রয়েছে ফটো। আমরা নাট মন্দির থেকে এবার প্রবেশ করলাম মূল মন্দিরে, যেখানে রয়েছে ভগবান শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং তার পাদুকা। ভাবতে খুব ভালো লাগছে যে এরকম জায়গায় এসে আমরা দর্শন করলাম শ্রী চৈতন্যদেবের পাদুকা। একবার আসুন, ভালো লাগবে, সত্যি বলছি। চলে আসুন, সময় পেলে একটা দিন ঘুরে যান, আশা করি ভীষণ ভালো লাগবে, একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধামেশ্বর মন্দিরের ভেতরে রয়েছে অতি সুন্দর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। কিন্তু এই মূর্তির সাথে সাথে আমাদের চোখ আটকে যাবে এই মূর্তির পায়ের কাছে রক্ষিত সেই পাদুকা, যেই পাদুকা ব্যবহার করতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এই পাদুকাটি এখন রূপো দিয়েও বাঁধিয়ে রাখা রয়েছে। বারবারই জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই পাদুকা এবং মহাপ্রভুর মূর্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু ফেরত এসেছিলেন নবদ্বীপে, এবং এই স্থানে বলতে গায়ে কাটা দিচ্ছি, ওনার সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর সাক্ষাৎ হয়। বিষ্ণুপ্রিয়া দেবী এখানে নমস্কার করছিলেন। ওনার সামনে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছিলেন। উনি প্রণাম করার জন্য নত হয়ে যেই ওনার পায়ে প্রণাম জানাচ্ছেন, উনি প্রণাম করে উঠে দেখলেন চৈতন্য মহাপ্রভু নেই, ওনার জন্য ওনার পাদুকা রেখে গেছেন। সেই পাদুকা এই মন্দিরে রয়েছে, যেটা আপনাদের আমরা দেখালাম। এটা ধামেশ্বর মহাপ্রভুর মন্দির, যেখানে ওনার পাদুকা সযত্নে রক্ষিত রয়েছে। নবদ্বীপ এক ঐতিহাসিক স্থান, একবার ঘুরে যান, খুব ভালো লাগবে আপনাদের। আর আপনারা আমাদের সঙ্গে আজকে রয়েছেন নবদ্বীপ ভ্রমণে। ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে এখানে পুরনো মন্দিরটি রয়েছে, যেখানটায় কাজ চলছে, সংস্কারের কাজ চলছে বলে আমরা ভেতরে যেতে পারলাম না। জয় নিতাই, শ্রী গৌর গোবিন্দ লীলা, শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন।
নবদ্বীপের প্রত্যেকটা গলিতে ঘরে ঘরে মন্দির। এরা এই জন্যে ঘর বলে, মন্দির বলে না, বাড়ি বলে। এখানে আমরা রয়েছি বিষ্ণুপ্রিয়ার মন্দিরে। শ্রী চৈতন্যদেব এবং তার পত্নী বিষ্ণুপ্রিয়া এখানে রয়েছেন। মন্দির প্রাঙ্গণটি দেখুন, উল্টো দিকে রয়েছেন গরুর দেব। এসেছি সচিমাতা বিষ্ণুপ্রিয়া মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে। এদিকে রয়েছেন চৈতন্যদেব এবং বিষ্ণুপ্রিয়া, এদিকে সচিমাতা বিষ্ণুপ্রিয়া। আমরা পৌঁছালাম একটি বাসনের দোকানে। এই দাদার দোকান থেকে তামার ঘট কিনলো। পছন্দসই একটি তামার ঘট রঞ্জনা নিয়ে নিল স্টেশনে ফেরার আগে। আজকে সারা দিন নবদ্বীপ ধামে আমাদের সাথে সাথে আপনারাও ছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সারাদিনে খুব ক্লান্ত, কিন্তু সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম ভালো লাগা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাস্ট নবদ্বীপ ধাম স্টেশনে এসে পৌঁছালাম। আজকে সারাটা দিন নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসস্থান, প্রাচীন মায়াপুর এবং অন্যান্য সমস্ত জায়গা আমরা দর্শন করলাম। আমাদের লোকাল ট্রেনটি, ডাউন লোকাল ট্রেনটি একটু আগে চলে গেছে, যে কারণে আমাদের লোকাল টিকিটটা এক্সপ্রেসে কনভার্ট করিয়ে নিলাম। জঙ্গিপুর এক্সপ্রেস আসছে ডাউন, যেটা ধরে আমরা ব্যান্ডেলে ফিরব। আজকে সারাটা দিন এত ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি এবং সঙ্গে ছিলেন আপনারা। কেমন লাগলো অবশ্যই আপনাদের একটা কমেন্ট এক্সপেক্ট করছি, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের ভিডিওকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনাদেরকে আমরা আরও ভিডিও দেখাতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি।